আসসালামু আলাইকুম। নার্সিং ক্র্যাকার গণিত বইয়ের অনুশীলনী প্রশ্ন সমাধান সিরিজের আজকের ক্লাসে আমরা গড় এবং ঐকিক নিয়ম টপিকের অনুশীলনীর প্রশ্ন সমাধান করব। চলুন আমরা সরাসরি প্রশ্ন সমাধানে চলে যাই। প্রথমে আমাদের এখানে ১ নম্বর প্রশ্নে কি বলছে, ক যে কাজটি ১২ দিনে করে, খ সেই কাজ ১৮ দিনে করে, ক কাজটির ২/৩ অংশ করার পর বাকি অংশ খ একা সম্পূর্ণ করলো, কত দিনে কাজটি শেষ হলো। আমাদের ঐকিক নিয়মের এই প্রশ্নটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং আমরা অনেকগুলো প্রশ্নই এইরকম পেয়ে যাব। তাই এটা আমরা প্রথমে যেভাবে সমাধান করব সেটি হচ্ছে, ক যে কাজ ১২ দিনে করে, তার মানে ১২ দিনে একটি কাজ করে। তাহলে আমরা এখানে এইভাবে লিখব, ক ১২ দিনে একটি কাজ করে, তাই না? তাহলে আমরা এইভাবে লিখব, ক ১২ দিনে করে একটি কাজ। ওকে, তাহলে একদিনে কতটুকু কাজ করে এটা আমরা বের করবো। তাহলে একদিনে করে অবশ্যই ১২ ভাগের ১ ভাগ কাজ করবে, তাই আমরা এখানে লিখবো ১/১২ অংশ কাজ। তার মানে ক ১২ দিনে করে একটি কাজ, তাহলে একদিনে করবে ১২ ভাগের ১ ভাগ কাজ। এবারে খ ১৮ দিনে করে একটি কাজ, তাহলে খ কি করবে, একদিনে করবে ১৮ ভাগের ১ ভাগ কাজ। তাহলে আমরা এখানে এইভাবে করে লিখতে পারি, খ একদিনে করে কতটুকু কাজ করবে, ১/১৮ অংশ কাজ, মানে ১৮ ভাগের ১ ভাগ কাজ করে। এবারে বলছে ক কাজটির ২/৩ অংশ করার পরে ২/৩ অংশ, তাহলে আমরা এখানে এইভাবে লিখবো। বিষয়টা একটু দেখেন যে একদিনে করে ১২ ভাগের ১ ভাগ কাজ, তাই না? তাহলে ২/৩ অংশ কাজ কতদিন করবে? সো আমরা এটা এইভাবে একটু লিখি যে ১/১২ অংশ করে একদিনে, অতএব ১ অংশ কাজ করবে ১২ দিনে। ঠিক আছে, এরপর আমরা এখানে লিখবো ২/৩ অংশ। ২/৩ অংশ কাজ করবে কত দিনে? অবশ্যই কি ২/৩ অংশ কাজ করতে কি এক দিনের চেয়ে কি মানে হচ্ছে এই ১ অংশ কাজ করতে যত সময় লাগবে ২/৩ অংশ কাজ করতে কি বেশি সময় লাগবে? তাহলে আমরা এখানে গুণ করব, ১২ গুণিত ২/৩। তাহলে ৩ একে ৩, ৩ ৪-এ ১২, ৪ দুগুণে ৮ দিনে। তাহলে এই যে ২/৩ অংশ কাজটা যে সে করলো, এটা সে কত দিনে করলো? ৮ দিনে করলো। আচ্ছা, এবারে দেখেন সে যদি ২/৩ অংশ কাজ যদি করে থাকে আর সম্পূর্ণ কাজ যদি আমাদের ১, তাহলে ১ থেকে কি ২/৩ অংশ বাদ দিলে আমি এই বাকি কাজটা আমি পেয়ে যাব। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে ১ বিয়োগ ২/৩ সমান সমান, আমরা এখানে লসাগু করে পাবো ৩, ৩ কে দিয়ে ১ কে ভাগ করে পাবো ৩, ৩ একে ৩ বিয়োগ ২ সমান সমান ১/৩। তার মানে কতটুকু কাজ বাকি আছে? ১/৩ অংশ কাজ বাকি আছে। এবার আমরা একটু ক্ষয়ের এটা বের করব, ঠিক আছে? ওকে, তাহলে ১/১৮ অংশ, ১/১৮ অংশ করে কত দিনে? ১ দিনে। কত দিনে? ১ দিনে। তাহলে ১ অংশ কাজ করে কত দিনে? ১৮ দিনে। ১ অংশ কাজ বলতে সম্পূর্ণ কাজ। ওকে, আচ্ছা, এরপরে এখানে ১/৩ অংশ কাজ করে কত দিনে? অবশ্যই আমরা এখানে কি করব? গুণ করব। তাহলে ১৮ গুণিত ১/৩, তাহলে এখানে ৩ একে ৩, ৩ ৬ ১৮, তাহলে এখানে কত? ৬ দিনে। তাহলে দেখেন তো এখানে কি বলেছে, কত দিনে কাজটি শেষ হলো। আমি এখানে দেখতে পাচ্ছি ক কাজটা করেছিল কত দিনে? ক কাজটা করেছিল হচ্ছে ৮ দিনে, আর খ করলো কত দিনে? বাকি ৬ দিন। তাহলে ৮ আর ৬ মিলে কত হয়? ১৪। তার মানে আমার সম্পূর্ণ কাজটা শেষ হয়েছে ১৪ দিনে। অঙ্কটা আমরা একটু আবার বোঝার চেষ্টা করি। দেখেন ক যে কাজটা ১২ দিনে করে, তার মানে ১২ দিনে করে একটি কাজ, তাহলে এক দিনে করবে কতটুকু কাজ? ১২ ভাগের ১ ভাগ কাজ। আবার খ একদিনে করে মানে হচ্ছে ১৮ দিনে করে একটি কাজ, তাহলে একদিনে করবে ১৮ ভাগের ১ ভাগ কাজ। অতএব এবারে আমরা এখানে লিখলাম যে ১/১২ অংশ, ঠিক আছে, এইটা ১/১২ অংশ কাজ করে একদিনে। কে করে? ক। এখানে কেন বললাম? কারণ ক কাজটি ২/৩ অংশ করার পর
চলে গেছে। ঠিক আছে, তাহলে এখানে 1/12 অংশ কাজ করে একদিনে, অর্থাৎ 1 অংশ বা সম্পূর্ণ কাজ করে 12 দিনে। এবং আমরা এখানে যদি 2/3 অংশ যদি আমরা এখানে ধরি যে 2/3 অংশ কাজ সে কত দিনে করেছে, তাহলে আমরা এখানে কি করব, গুণ করব। ঠিক আছে, তাহলে 12 গুণিত 2/3, তাহলে আমরা এখানে পাবো 8 দিনে। তাহলে সে কাজটি কত দিনে করলো, 8 দিনে করলো। এরপরে মানে 8 দিন সে টোটাল কাজটা করলো। আচ্ছা, এরপর বাকি অংশ দেখেন, আমরা টোটাল কাজটা ধরে নিব 1, তাহলে বাকি আর কতটুকু থাকছে, আমার এই ক করলো 2/3 অংশ, তাহলে আমার সম্পূর্ণ কাজটা থেকে 2/3 আমি বাদ দিব, তারপর আমি পাবো হচ্ছে 1/3 অংশ। তাহলে খ কতটুকু করবে, 1/3 অংশ। এবারে দেখেন 1/18 অংশ করতে তার সময় লাগে 1 দিন, তাহলে 1 অংশ করতে সময় লাগবে তার 18 দিন, অর্থাৎ 1/3 অংশ করতে তার সময় লাগবে 18 গুণিত 1/3 সমান সমান 6 দিন। তাহলে টোটাল কাজটা শেষ হলো কত দিনে, 8 আর 6 14 দিনে। ক করেছে 8 দিন, খ করেছে 6 দিন, মোট সময় লাগলো 14 দিন। আশা করি আপনার এই অঙ্কটি ক্লিয়ার। যখন আবার একটু রিপিট করে দেখে নেবেন অঙ্কটা, আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, এবারে আমরা পরবর্তী 2 নম্বর অঙ্কটা যদি একটু দেখি, যে 120 মিটার লম্বা একটি ট্রেন 330 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 30 কিলোমিটার হলে সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সেকেন্ড সময় লাগবে? তাহলে এই ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি, আমাদের এখানে ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার এবং সেতুটি হচ্ছে 330 মিটার। তাহলে এই ট্রেনটিকে মোট কতখানি পথ অতিক্রম করতে হবে, তার নিজের যে দৈর্ঘ্য সেটাও এবং যে রাস্তা সেটাও। তাহলে 120 এবং 330 যদি আমরা যোগ করি, তাহলে আমরা এখানে পেয়ে যাব হচ্ছে 450 মিটার। তার মানে এই ট্রেনটিকে টোটাল 450 মিটার পথ অতিক্রম করতে হবে। এবার এখানে বলেছে ট্রেনটি গতিবেগ ঘন্টায়, মানে 1 ঘন্টায় 30 কিলোমিটার। তাহলে 1 ঘন্টা মানে আমরা এখানে লিখতে পারি 60 মিনিটে। 60 মিনিটে কতটুকু পথ অতিক্রম করে, 60 মিনিটে সে 30 কিলোমিটার, 30 কিলোমিটার পথ অতিক্রম করে। এখন কথা হলো, আমরা কি মিনিট এবং কিলোমিটারে হিসাব করব? না, তার কারণ আমাদের এখানে ট্রেনটিকে পথটা অতিক্রম করতে হবে মিটারে, এবং আমার এখানে উত্তর চেয়েছে কত সেকেন্ড সময় লাগবে, তাহলে সেকেন্ডে। তাহলে আমি এখানে মিনিটটাকে সেকেন্ড করে নিব। তাহলে 60 মিনিটে কত সেকেন্ড, আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে 60 মিনিট মানে 60 গুণিত 60 অর্থাৎ 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ডে ট্রেনটি কতখানি পথ অতিক্রম করতে পারে, 30 কিলোমিটার। আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাহলে 30 কিলোমিটার মানে 30,000 মিটার। তাহলে ট্রেনটিকে 3600 সেকেন্ডে অতিক্রম করতে হবে 30,000 মিটার পথ। এবার আমরা এখানে কি জানতে চেয়েছে, সেকেন্ড, কত সেকেন্ড সময় লাগবে, যেটা জানতে চাইবে সেটা আমরা হাতে ডানে রাখবো। তাহলে আমরা এবার এখানে লিখতে পারি 30,000 মিটার অতিক্রম করে 3600 সেকেন্ডে। ঠিক আছে, সেকেন্ডে। আচ্ছা, এরপরে 1 মিটার পথ অতিক্রম করতে কি কম সময় লাগবে? তাহলে 1 মিটার পথ অতিক্রম করতে সময় লাগে 3600 ডিভাইডেড বাই 30,000 সেকেন্ড। এবারে 450 মিটার, তাহলে এখানে আমরা লিখবো 450 মিটার অতিক্রম করতে সময় লাগে। আমরা এখানে 3600 গুণিত 450 ডিভাইডেড বাই 30,000। এবারে আমরা এটা যদি একটু কাটাকাটি করি, এই একটা শূন্য এই একটা শূন্য কাটলাম, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য আমরা এখানে কেটে দিলাম। এবারে এখানে আমাদের 30, তাহলে আমরা এখানে কত দিয়ে কাটতে পারি, আমরা এখানে 5 দিয়ে কাটতে পারি, তাহলে এখানে 5 দিয়ে কাটলে এখানে হবে 6, আমরা 6 দিয়ে কাটতে পারি, তাহলে এখানে হবে 5, আর এখানে হবে হচ্ছে 6। আমরা কত দিয়ে ভাগ করলাম, 6 দিয়ে। 6 দিয়ে আমরা 30 কে ভাগ করলে পাবো 5, আর 6 দিয়ে 36 কে ভাগ করলে আমরা পাবো 6। এবারে এই 5 কে দিয়ে 5 কে 5, 5 নং 45। তাহলে এবার কত হচ্ছে, 6 নং কত হয়, 6 9 5 নং 45, 6 নং 54। তাহলে এখানে সমান সমান 54 সেকেন্ড, 54 সেকেন্ড। তাহলে 450 মিটার পথ অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে, 54 সেকেন্ড। অর্থাৎ আমার এখানে খ নম্বরটি সঠিক উত্তর। জাস্ট কিছুই না, দেখেন যে ট্রেনটিকে মোট কতখানি পথ অতিক্রম করতে হবে এটা আমরা এখানে বের করলাম, 450 মিটার। এরপরে এখানে 60 মিনিট বা 1 ঘন্টা যে 30 কিলোমিটার মানে 60 মিনিটে যে 30 কিলোমিটার, অতএব
মিনিটটাকে আমরা সেকেন্ডে নিব, তাহলে 3600 সেকেন্ডে যাবে, কিলোমিটারটাকে মিটারে নিলে যাবে 30,000 মিটার। এবার আমরা এখানে জানতে চাইছি সেকেন্ড, তাই আমি সেকেন্ডটাকে হাতের ডানে রাখবো, তাই এখানে লিখলাম যে 30,000 মিটার যাবে 3600 সেকেন্ডে, অথবা 1 মিটার যাবে কত সেকেন্ডে, 450 মিটার যাবে কত সেকেন্ডে। আমরা এখানে কাটাকাটি করব, তাহলে আমরা এখানে পেয়ে যাব 54 সেকেন্ড। আর হ্যাঁ, এইখানে এই হাতের ডান সাইডে যেটা থাকে এইটা এইটা হবে হচ্ছে উপরে, এইটা হবে উপরে, আর এই বাম সাইডে যেটা থাকে এইটা হয় হচ্ছে নিচে। এটা কোথায় হবে? এটা হবে হচ্ছে নিচে। সো এই জায়গাটা আমরা একটু খেয়াল রাখবো। ওকে, আচ্ছা, তাহলে চলেন আমরা এবারে পরবর্তী 3 নম্বর একটি ম্যাথ দেখি। 3 নম্বর ম্যাথ বলছে 100 জন শিক্ষার্থীর গণিতের গড় নম্বর 70, এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নম্বর 75 হলে ছাত্রদের গড় নম্বর কত? আচ্ছা, আমরা এখানে প্রথমে গড় নম্বরটিকে টোটাল নম্বরে নিয়ে যাব। তাহলে 100 জন শিক্ষার্থীর গড় নম্বর 70, তাহলে টোটাল নম্বর কত হবে? 100 গুণিত 70, অর্থাৎ ব্যক্তির সংখ্যা গুণিত গড় নম্বর। তাহলে 70 আর 100 গুণ করলে আমরা কত পাবো? 7000। ঠিক আছে, 7000। তাহলে তার টোটাল নম্বর হচ্ছে 7000 নম্বর টোটাল। আচ্ছা, 60 জন ছাত্রীর, এখানে কিন্তু ছাত্রছাত্রী মিলিয়ে 100 জন, তাহলে 60 জন ছাত্রীর গড় নম্বর দেওয়া আছে 75, তাহলে ছাত্রীদের টোটাল নম্বর কত? 75 গুণিত 60। তাহলে আমরা একটু এই সাইডে গুণ করি, যে 75 গুণিত 60, ঠিক আছে, 5 শূন্য 0, 7 শূন্য 0, এক্সট্রা 0, 5 6 30 এর 0, হাই থাকে 3, 6 7 42, আর 3 হচ্ছে 45। তাহলে এখানে 60 জন ছাত্রীর মোট নম্বর হচ্ছে 4500 নম্বর। এবারে কি বলেছে? ছাত্রদের গড় নম্বর কত? তাহলে 100 জন শিক্ষার্থী, এটা হচ্ছে 100 জন শিক্ষার্থী, আর এটা হচ্ছে 60 জন শিক্ষার্থী বা ছাত্রী, তাই না? ওকে, তাহলে এই টোটাল শিক্ষার্থী থেকে আমরা 60 জনকে যদি আমরা বাদ দিই, তাহলে আমরা পাবো হচ্ছে 40 জন ছাত্র, এবং এদের টোটাল নম্বর আমরা পাবো হচ্ছে এখানে 0 0 0 0 0, 10 থেকে 5 বাদ দিলে 5, এখানে হচ্ছে এক হাতে দিয়ে দিলাম, তাহলে হলো 5, 7 5 বলে 2, তাহলে এত নম্বর। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 40 জন ছাত্রের মোট নম্বর হচ্ছে 2500। এবারে আমরা এখানে গড় করতে হবে, তাহলে মোট নম্বর ডিভাইডেড বাই ছাত্রের সংখ্যা। তাহলে আমরা এখানে এইভাবে করে ভাগ করতে পারি 40। আচ্ছা, আমরা এখানে আগে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এখানে 40 এর শূন্য আছে, একটা শূন্য কাটবো, এখানে একটা শূন্য আমরা কেটে দিব, তাহলে আমরা এখানে কত পাবো? 4/250। ক্লিয়ার? এরপর আমরা এখানে কি করব? 4 6 24, তারপর এখানে আমরা হচ্ছে হাতের 1 নামিয়ে দিব, তারপর এখানে হচ্ছে 0, মানে 5 তে 4 1, শূন্য নেমে গেল। তারপর কি করতে হবে? 4 2 8, তারপর এখানে আমি 2 নিব, এখানে একটা 0 নিয়ে আসবো, এখানে একটা দশমিক দিব, তাহলে 4 5 20 সমান সমান আমরা এখানে কত পেলাম? তাহলে 62.5। অর্থাৎ এই ছাত্রদের গড় নম্বর হচ্ছে 62.5। ঘর নম্বরটি আমাদের সঠিক উত্তর। তাহলে জাস্ট কিছু এটা অঙ্কটা একটু দেখেন, যে 100 জন শিক্ষার্থী গড় দেওয়া, এটা আমরা টোটাল করব, তাহলে 100 জনের টোটাল নম্বর আমরা পেলাম 7000। ঠিক আছে, 100 জনের টোটাল নম্বর আমরা পেলাম হচ্ছে 7000। এরপরে আবার 60 জন ছাত্রীর গড় নম্বর আছে 75, তাহলে 60 জনের আমরা টোটাল বের করলাম কত? 4500। এরপর এখানে বলেছে ছাত্রদের গড় নম্বর, তো 100 জন ছাত্রছাত্রী যদি হয়, 60 জন যদি ছাত্রী হয়, তাহলে ছাত্র কত? 100 বিয়োগ 60 সমান 40 জন ছাত্র। এবারে এই 40 জন ছাত্রের মোট নম্বর কত? এই 100 জনের থেকে 60 জনের বিয়োগ করলে আমরা এখানে যেটা পাবো 2500, এটা হচ্ছে আমার 40 জন ছাত্রের নম্বর। এবারে আমরা এখানে কি করতে হবে? গড় বের করতে বলেছে, গড়। আর গড় বের করতে হলে কি করতে হয়? মোট নম্বর থেকে ছাত্রে আমাদের ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে দেখেন 2500 ডিভাইডেড বাই 40, 40 একটা শূন্য, 250 একটা শূন্য আমরা কেটে দিলাম, তাহলে কত হলো? 2500 একটা শূন্য কেটে দিলাম, তাহলে কত হলো? 250/4। এবার আমরা এখানে 4/250 আমরা বের করলাম, করে আমরা এখানে পেলাম 62.5। তার মানে এই 40 জন ছাত্রের বা ছাত্রদের গড় নম্বর হচ্ছে 62.5, যেটা সঠিক উত্তর হচ্ছে ঘ। ওকে, আশা করি যে আপনারা এই অঙ্কটি ক্লিয়ার হয়ে গেছেন। এবার চলেন পরবর্তী 4 নম্বর একটি অঙ্ক দেখি, যে পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 37। এখানে আমাদের ব্যক্তি কয়জন? পিতা একজন, মাতা একজন, পুত্র একজন, মোট আমাদের এখানে 3 জন। 3 জনের গড় হচ্ছে 37, তাহলে 3 জনের মোট কত হবে? 37 গুণিত 3, 3 7 21 এর 1, হাতে থাকে 2, 3 3 9, আর 2 11। তার মানে 3 জনের মোট বয়স হচ্ছে 111 বছর।
এরপরে পিতা ও পুত্রের বয়সের গড় হচ্ছে 35 বছর। পিতা এবং পুত্র ব্যক্তি কয়জন? দুইজন। দুইজনের গড় বয়স কত? 35। তাহলে দুইজনের টোটাল কত হবে? 35 দুগুণে 70। তাহলে তিনজনের বয়স 111, দুইজনের 70। এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা এখানে পেয়ে যাবো 1, 11 থেকে 7 বিয়োগ করলে 4। তাহলে এখানে আমরা পেলাম 41। এটা কার বয়স? মাতার বয়স। আমরা এখানে জানতে চাইছি মাতার বয়স কত। তাহলে মাতার বয়স কত? 41 বছর। অর্থাৎ আমাদের এখানে সঠিক উত্তর খ। কিভাবে বলেন তো? যে আমরা এখানে তিনজনের গড় দেওয়া, তিনজনের আমরা সমষ্টি বের করলাম। সমষ্টি বের করে আমরা এখানে পেলাম হচ্ছে আপনার 111। তিনজনের সমষ্টি 111। আবার বলছে পিতা এবং পুত্রের বয়সের গড় 35। তাহলে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি কত হবে? সমষ্টি হবে 70। তাহলে এই তিনজনের বয়স থেকে দুইজনের বয়স যদি আমরা বিয়োগ করি তাহলে বাকি কে থাকছে? মা। তাহলে এখানে মায়ের বয়স আমরা পেয়ে গেলাম 41 বছর। অর্থাৎ আমাদের এখানে যেটা জানতে চেয়েছিল যে মায়ের বয়স কত, সঠিক উত্তর 41 বছর। ওকে, আশা করি আপনার এই অঙ্কটি ক্লিয়ার। এরপরে আমরা 5 নম্বর একটি অঙ্ক দেখব। যে অঙ্কটি আমাদের কি বলতেছে যে 3 বছর আগে রহিম এবং করিমের বয়সের গড় ছিল 18 বছর। তাহলে 3 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল? রহিম একজন, করিম একজন, দুইজন। তাহলে 18 দুগুণে 36 বছর বয়স ছিল তাদের। কত বছর আগে? 3 বছর আগে। তাহলে 3 বছর আগে তাদের বয়স যেটা ছিল বর্তমানে কি বাড়বে? রহিমের বয়সে 3 বছর বাড়বে, করিমের বয়সে 3 বছর বাড়বে। টোটাল কত বছর বাড়বে? 3 3 6 বছর বৃদ্ধি পাবে। আগে তাদের টোটাল বয়স ছিল 36 বছর, তাহলে বর্তমানে হবে 36 যোগ 6 সমান সমান 42 বছর। অর্থাৎ বর্তমানে দুইজনের বয়সের সমষ্টি হচ্ছে 42 বছর। এবারে কি বলতেছে? আলম তাদের সাথে যোগদান করায় তাদের বয়সের গড় বেড়ে 22 বছর হয়। আচ্ছা, তাহলে বর্তমানে আলম তাদের সাথে যোগদান করে 22 বছর। তাহলে তার আগে ছিল দুইজন, আলম এখন একজন হলো। কয়জন হলো? তিনজন। তিনজনের বয়সের গড় 22। তাহলে তিনজনের বয়সের সমষ্টি হতে হবে 22 গুণিত 3 মানে 66 বছর। ঠিক আছে? কত বছর? বর্তমানে তাদের বয়সের সমষ্টি 66 বছর। এখানে বলছে আলমের বয়স। আচ্ছা, তিনজনের বয়সের সমষ্টি 66 এবং আমরা এখানে পেলাম যে দুইজনের বর্তমান বয়সের সমষ্টি 42। তাহলে তিনজন থেকে আমরা দুইজন যদি বিয়োগ করি তাহলে আমরা এখানে পেয়ে যাব 24 বছর। অর্থাৎ 24 বছর হচ্ছে আমাদের আলমের বর্তমান বয়স। কিভাবে বের করলাম দেখেন? 3 বছর আগে রহিম এবং করিমের গড় বয়স ছিল 18। তাহলে তখন তাদের বয়সের সমষ্টি ছিল 18 দুগুণে 36 বছর, 36। এরপরে আমরা এখানে কি করলাম যে বর্তমানে তাদের বয়সের সমষ্টি কত। আচ্ছা, 3 বছর আগে রহিমের বয়স যত ছিল এখন 3 বছর বাড়বে, আবার করিমের বয়সে 3 বছর বাড়বে, তাহলে দুইজনে একত্রে 6 বছর বাড়বে। তাহলে আগে ছিল 36, হ্যাঁ, তাহলে বর্তমানে 6 যোগ করে হবে 42। ওকে, আবার এখানে কি বলছে? আলম তাদের সাথে যোগদান করায় বর্তমানে তাদের বয়সের গড় বেড়ে 22 বছর হয়। তাহলে বর্তমানে তাদের তিনজনের একত্রে গড় 22 বছর। তাহলে সমষ্টি কত হবে? 3 22 66 বছর। এবং আমরা একটু আগে দেখলাম যে বর্তমানে তাদের বয়সের সমষ্টি দুইজনের 42। তাহলে তিনজন থেকে দুইজন যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা যে 24 বছর পাবো। এই 24টা হচ্ছে আলমের বয়স। অর্থাৎ আমাদের এখানে ঘ নম্বরটা সঠিক উত্তর। ওকে, আশা করি আপনার এই অঙ্কটা খুবই সহজেই করে ফেলতে পারবেন। চলেন পরবর্তী আমরা 6 নম্বর একটি ম্যাথ দেখি। যে একটি কলমের দাম 10 টাকা, ঠিক আছে, এবং 10টি খামের দাম 3 টাকা। ওকে, 3টি কলম এবং 10টি খামের দাম কত? খুবই সহজ অঙ্ক। দেখেন, একটি কলমের দাম 10 টাকা। আমাদের এখানে বলেছে 3টি কলম, তাহলে 3টি কলমের দাম কত হবে? 3 10 30 টাকা, 3 10 30 টাকা। আচ্ছা, 10টি খামের দাম 3 টাকা। তাহলে এখানে বলেছে 10টি খামের দাম। ওকে, 3টি কলম 10টি খামের দাম। তাহলে এখানে তো দেওয়া আছে 10টি খামের দাম 3 টাকা। তাহলে এটার সঙ্গে জাস্ট আমরা যোগ 3 করব, উত্তর শেষ 33। তাহলে একত্রে দাম কত হবে? 33। ক নম্বরটা সঠিক উত্তর। একদম বাচ্চাদের মতো অঙ্ক। হ্যাঁ, যে একটি কলমের দাম 10 টাকা, 10টি খামের দাম 3 টাকা। তাহলে 3টি কলম এবং 10টি খামের দাম কত? তাহলে একটি কলমের দাম যদি 10 টাকা হয় তাহলে 3টি কলমের দাম কত? 30 টাকা। আর এখানে তো দেওয়াই আছে যে 10টি খামের দাম, এই তো 10টি খামের দাম 3 টাকা। তাহলে 3টা কলমের দাম 30, তার সঙ্গে আমাদের যে এই খামের যে দাম 3 টাকা যোগ করব, 30 আর 3 33। তার মানে এখানে একত্রে দাম কত? 33 টাকা। ওকে, তাহলে আপনারা ক্লিয়ার?
চলুন আমরা পরবর্তী 7 নম্বর অঙ্কটি দেখি। এখানে কি বলতেছে, 3 ভাইয়ের বয়সের গড় 16 বছর। তাহলে 3 জনের বয়সের সমষ্টি কত হবে? 16 গুণিত 3, 3 6 18, 8 হয় থাকে 1, 3 একে 3 আর একে 4। তাহলে 3 জনের বয়সের সমষ্টি হচ্ছে 48 বছর। বাবা সহ তাদের বয়সের গড় 25 বছর। তাহলে 3 ভাই এবং বাবা, তাহলে তাদের ব্যক্তি কয়জন হলো? টোটাল 4 জন। 4 জনের গড় 25, তাহলে 4 জনের সমষ্টি কত হবে? 4 গুণিত 25 মানে 100 বছর। তাহলে তাদের বাবার বয়স কত? দেখেন, বাবা সহ তাদের মোট বয়স 100 বছর এবং শুধুমাত্র 3 ভাইয়ের বয়স হচ্ছে 48 বছর। তাহলে এই 4 জন ব্যক্তি থেকে আমি 3 জন ব্যক্তি যদি আমি মাইনাস করি, তাহলে আমি যেটা পাবো সেটাই হচ্ছে আমার বাবার বয়স। তাহলে 10 থেকে 8 বাদ দিলে 2, এখানে হাতে রেখে দিয়ে দিলাম 5, 10 থেকে 5 বাদ দিলে 5। তাহলে বাবার বয়স কত? 52 বছর। অর্থাৎ আমাদের এখানে ক নম্বরটা সঠিক উত্তর। ঠিক আছে, জাস্ট কিছুই না, 3 ভাইয়ের বয়সের গড় যেটা দেওয়া সেটা আমরা সমষ্টি করলে আমরা এখানে পেয়ে গেলাম হচ্ছে আপনার 48 বছর আমরা এখানে পেয়ে গেলাম। তারপর এখানে কি বলেছে? বাবা সহ মানে 3 জন ভাই 1 জন বাবা, কয়জন হলো? 4 জন। 4 জন ব্যক্তির বয়সের গড় 25 বছর, তাহলে গুণ করলে হবে 100 বছর। এরপরে এখানে কয়জন ব্যক্তি? 4 জন, এখানে 3 জন আর এখানে 1 জন, মোট কয়জন? 4 জন ব্যক্তির বয়সের সমষ্টি 100 বছর আর শুধু 3 জনের বয়সের সমষ্টি কত? 48 বছর। তাহলে 100 থেকে আমরা 48 যদি বিয়োগ করি তাহলে এই যেটা পাবো 52, এটা কার বয়স? এটা হচ্ছে বাবার বয়স। অর্থাৎ আমাদের এখানে ক নম্বরটি হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার আপনারা সবাই? ওকে, চলেন পরবর্তী 8 নম্বর অঙ্কটি দেখি। 100 জন শিক্ষার্থীর গড় নম্বর 90। তাহলে 100 জন শিক্ষার্থীর মোট নম্বর কত? 90 গুণিত 100 সমান সমান আমাদের এখানে হবে হচ্ছে 9000। ঠিক আছে, একক দশক শতক হাজার, একটা জিরো কম হবে, 9000। আচ্ছা, যার মধ্যে 75 জন শিক্ষার্থীর গড় নম্বর হচ্ছে 95। তাহলে 75 জন শিক্ষার্থীর মোট নম্বর কত? মোট নম্বর আমরা এখানে মোট নম্বরটা বের করব যে 75 গুণিত 95। 75 গুণিত 95, ক্যালকুলেটর কিন্তু ইউজ করা যাবে না, হ্যাঁ, হাতে কলমে করতে হবে। তাহলে 5 5 25 আর 5 হয় থেকে 2, 5 7 35 আর 2 হচ্ছে 37, এক্সট্রা 0, 5 নং 45 এর 5 হয় থেকে 4, তারপর হচ্ছে 7 নং 63, 63 আর 4 হচ্ছে 67। তাহলে এখানে হবে 5, 7 হচ্ছে 12, 2 হয় থেকে 1, 8 আর 3 হচ্ছে 11, 1 হয় থেকে 1, 6 আর 1 7। তাহলে আমাদের এখানে 75 জন শিক্ষার্থীর মোট নম্বর কত পেলাম? 7125। দেখে লিখবো 7125। সো আমরা এটা যদি মাইনাস করি তাহলে আমরা অবশিষ্ট শিক্ষার্থীর মোট নম্বর পাবো। তাহলে 10 থেকে 5 বাদ দিলে 5, এখানে হাতে 1 দিয়ে দিলাম 3, 10 থেকে 3 বাদ দিলে 7, এখানে 1 দিলাম 2, 10 থেকে 2 বাদ দিলে 8, এখানে 1 দিলাম 8, 9 থেকে 8 বাদ দিলে 1। তাহলে আমরা এখানে বাকি 25 জন শিক্ষার্থীর পেলাম হচ্ছে 1875 মোট নম্বর। এবার আমরা এখানে কি করব? বাকি 25 দিয়ে আমরা এই সংখ্যাটাকে ভাগ করব, 1875। আমরা এটাকে যদি ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব তাদের গড় নম্বর। ঠিক আছে, তাহলে এখানে আমরা কিভাবে করব? আমরা ফার্স্টে এখানে একটা কাজ করতে পারি যে 25, 5 বিশং 100, 5 5 25, তাহলে 5 25 কত হয়? 125 হয়। তাহলে আমরা এখানে হচ্ছে 9, আমরা এখানে হচ্ছে 7 দিয়ে দেখতে পারি, 7 দিয়ে 25 কে গুণ করলে কত হয়? 7 দুগুণে 40, হ্যাঁ, 7 বিশং 140 আর এটা 5 7 35। ঠিক আছে, 5 7 35, তাহলে হয় 175। তাহলে এখানে আমরা 7 দিয়ে যদি গুণ করি তাহলে 7 বিশং 140, 5 7 35, 175। তাহলে 175, তাহলে 7 থেকে 5 বাদ দিয়ে 2, এখানে হচ্ছে আমাদের 1। এরপর আমরা এখানে আবার 5 নামিয়ে দেবো, তাহলে এখানে হচ্ছে 5 25 125। তাহলে আমাদের এখানে পেলাম হচ্ছে 75। তার মানে 25 জন শিক্ষার্থীর গড় নম্বর হচ্ছে 75। কঠিন কি? কঠিন না, জাস্ট একটু দেখেন। 100 জন শিক্ষার্থীর গড় নম্বর 90, তাহলে 100 জন শিক্ষার্থীর মোট নম্বর কত? 100 গুণিত 90 মানে 9000। তাহলে আমরা এখানে পেলাম কত? 9000 পেলাম 100 জনের মোট নম্বর। এরপরে আবার 75 জন শিক্ষার্থীর গড় নম্বর দেওয়া আছে 95। তাহলে 75 জন শিক্ষার্থীকে 95 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 7125, যেটি হচ্ছে 75 জন শিক্ষার্থীর মোট নম্বর। তাহলে 100 জন থেকে আমরা এখানে 75 জন মাইনাস করব, তাহলে আমরা পাবো হচ্ছে বাকি 25 জনের নম্বর 1875। এবারে বলেছে অবশিষ্ট শিক্ষার্থীর গড় নম্বর। আমরা এখানে পেয়েছি 25 জন শিক্ষার্থীর মোট নম্বর 1875। তাহলে আমাদের এখানে গড় কত হবে?
25/1875। তাহলে এবার আমরা 25 দিয়ে আমরা 7কে গুণ করে পেলাম 175, ঠিক আছে। 25 সাথে 175, এর সাথে 175 বিয়োগ করার পরে এক কথায় ভাগ করার পরে আমরা এখানে পেলাম হচ্ছে 75। তার মানে 25 জন শিক্ষার্থীর গড় নম্বর হচ্ছে 75, অর্থাৎ এখানে ক নম্বরটি আমাদের সঠিক উত্তর। ওকে, তাহলে চলেন আমরা এবার পরবর্তী 9 নম্বর একটি অঙ্ক দেখে আসি কি বলতেছে। 1/2 ডিভাইডেড বাই এত 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 এত, এদের গড় কত। ওকে ফাইন, তাহলে আমরা এখানে এদেরকে আগে যোগ করে নিব। তাহলে 1/2 যোগ 3/4 যোগ 5/6 যোগ 5/12। কেন আমরা যোগ করলাম? গড় করার নিয়ম কি? যতগুলো রাশি দেওয়া থাকবে সবগুলো রাশি যোগ করে মোট রাশি দিয়ে আমরা ভাগ করব। এখানে মোট রাশি কয়টা? 1 2 3 4, আমাদের এখানে মোট রাশি হচ্ছে 4টা। তাহলে আমরা এদেরকে আগে যোগ করব, যোগ করার পর আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে একটু যোগ করি, দেখেন 2 4 6 12, এদের আমাদের লসাগু করতে হবে। 2 4 6 12। ওকে, 2 দিয়ে যদি কাটি তাহলে এখানে হবে 1, এখানে হবে 2, এখানে হবে 3, এখানে হবে 6। আবার যদি 2 দিয়ে কাটি তাহলে 2 1 1 3 3। আবার যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে এখানে হবে 3 1 1 1 1 1 1। ওকে, তাহলে 3 2 6, 6 2 12, তাহলে এখানে লসাগু কত হয়? 12। এবারে 12 দিয়ে 2 কে আমরা ভাগ করে কত পাবো? 6। 6 আর উপরে 1 গুণ, তাহলে 6 কে 6 যোগ 4 দিয়ে 12 কে যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো? 3। 3 আর উপরে 3, 3 3 9 যোগ 6 দিয়ে 12 কে ভাগ করে কত হবে? 2। 2 আর উপরে 5, 5 দুগুণে 10 যোগ 12 আর 12 কে ভাগ করে কত হয়? 1। 1 আর উপরে 5, তাহলে 5 একে 5 সমান সমান 9 আর 6 কত হয়? 15। 15 আর 10 হয় 25, 25 আর 5 হয় 30। 30 ডিভাইডেড বাই 12 সমান সমান কত হচ্ছে? এখানে আমরা যদি কত দিয়ে কাটি, আমরা এখানে যদি 6 দিয়ে যদি কাটি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 6 দুগুণে 12, এখানে পাবো হচ্ছে 5। তাহলে আমরা এখানে কত পেলাম? 5/2 পেলাম। তাহলে আমাদের এদের যোগফল পেলাম 5/2। এবারে কি বলেছে আমাদের এখানে? গড় কত? গড়। তাহলে গড় মানে কি? টোটালটা দিয়ে আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে, তাই না? সো এই 4টা দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কি হচ্ছে আমাদের এখানে? দেখেন তো যে আমরা হচ্ছে এটা পেলাম আপনার এই 5/2 পেয়েছি, তাই না? এবারে 5/2 কে আমাদের 4 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। সো ভাগ করতে হলে এবার আমরা এখানে কি করব? আমাদের এখানে যে 4টা ভাগ অবস্থায় আছে, এই 4টা ভাগ না করে আমরা যদি এটাকে যে গুণ আকারে লিখি তাহলে আমরা এখানে কি লিখতে পারি? দেখেন তো 5/2 গুণিত 4 এর নিচে কিছু না, মানে কি 1 আছে। তো এইটাকে যদি আমরা উল্টিয়ে দিই, ভাগকে যদি আমরা গুণ করি তাহলে কি উল্টিয়ে যাবে? নিচের 1টা যাবে উপরে আর 4টা উপরে আছে, এটা আসবে নিচে। তাহলে এবার আমরা এখানে কি পাবো? দেখেন তো 5 গুণিত 1, 5 একে 5, 4 দুগুণে 8। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম হচ্ছে 5/8, অর্থাৎ আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে গ নম্বর। কিভাবে করলাম? জাস্ট কিছু নেই, এগুলো সব আমরা যোগ করলাম। যোগ করে আমরা এখানে কাটাকাটি করে পেলাম হচ্ছে 5/2। এটা হচ্ছে আমাদের সমষ্টি। এবারে সমষ্টিকে কি করতে হবে? আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে, কারণ সমষ্টিকে রাশির সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। ওকে, 5/2 কে আমি 4 দিয়ে ভাগ করলাম। এখন কথা হলো এই ভাগটাকে আমি গুণে রূপান্তর করব আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য। এবারে দেখেন 4 এর নিচে কিছু নেই, মানে কি 1 আছে। তাহলে 4/1, এটাকে ভাগকে যদি আমি গুণ করি তাহলে 4/1 এটা হয়ে যাবে 1/4। তারপরে আমি 5 একে 5, 4 দুগুণে 8 লিখলাম, হয়ে গেল আমাদের উত্তর 5/8। ওকে, এবারে চলেন আমরা পরবর্তী 10 নম্বর একটি ম্যাথ দেখি। একটি সেনাবাহিনীর গুদামে 1500 সৈনিকের 40 দিনের খাদ্য মজুদ আছে। 13 দিন পর কিছু সৈন্য অন্য জায়গায় চলে গেল। আচ্ছা, 13 দিন পর কিছু সৈন্য অন্য জায়গায় চলে গেল, তাহলে আর বাকি কয় দিনের খাবার আছে? 40 দিনের খাবার ছিল, 13 দিন তারা খাইলো, তাহলে এখন আর কত দিনের খাবার আছে? 27 দিনের খাবার আছে, তাই না? ওকে, এখানে কি বলতেছে? বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকদের 30 দিন চললো। আচ্ছা, বাকি যে খাদ্য ছিল সেটা চলার কথা ছিল 27 দিন, কিন্তু এটা চললো হচ্ছে 30 দিন। তাহলে কতজন সৈন্য অন্য জায়গায় চলে গেল? তাহলে আমরা এই অঙ্কটা এইভাবে একটু ক্যালকুলেট করতে পারি যে 27 দিন চলতো, ঠিক আছে? 27 দিন চলতো কতজন সৈনিকের? 1500 জন সৈনিকের। এই যে 1500 জনের। অঙ্কটাকে বুঝতে পেরেছেন? দেখেন 1500 জন সৈনিকের 40 দিনের খাদ্য মজুদ আছে, 13 দিন তারা খাইলো, তাহলে আর কতদিন থাকে? 27 দিন থাকে। তাহলে এই 27 দিন থাকে কত জনের খাদ্য? 1500 জনের। সেক্ষেত্রে একদিন, ঠিক আছে, আমার এখানে 27 দিন চলে 1500 জনের, বাকি যে খাদ্য সেটা 27 দিন চলতো 1500 জন সৈনিকের। তাহলে একদিন চলবে কতজন সৈনিকের? অবশ্যই বেশি জন সৈনিকের। তাহলে আমরা এখানে কি করব?
1500 গুণিত 27 জনের। কিন্তু এই খাদ্যটা আসলে চললো 30 দিন, তাহলে আমরা এখানে লিখবো 30 দিন চলে। 30 দিন চলে কতজন সৈনিকের? অবশ্যই আমাদের এটা ভাগ করতে হবে, তাই না? ওকে, তাহলে আমরা এখানে কি করব? 1500 গুণিত 27 ভাগ 30। একটা শূন্য আমরা কেটে দিলাম, তাহলে এখানে কত আছে? 3। 3 দিয়ে আমরা এখানে কত করব? এখানে আমরা 3 দিয়ে 9, 3 নং 27। তাহলে এখানে আমরা কত পেলাম? 150 গুণিত 9। এবার আমরা এটা একটু রাফ করি। 150 গুণিত 9, তাহলে এখানে 9 শূন্যের 0, 5 নং 45, 45 5 আর থাকে 4, 9 কে 9 এর 4 13। তাহলে এই 30 দিন চললো কতজন সৈনিকের? 1350 জনের। 1350 জনের। এখন প্রশ্ন হলো কতজন সৈন্য অন্য জায়গায় চলে গিয়েছে? দেখেন আমাদের আগে সৈন্য ছিল 1500 জন এবং বাকি যে খাদ্য সেটা 30 দিন চললো 1350 জন সৈনিকের। তাহলে আমাদের এখানে কতজন অন্য জায়গায় চলে গেছে? এই 1500 বিয়োগ 1350 সমান সমান 150 জন। তাহলে আমাদের অন্য জায়গায় সৈন্য চলে গেছে 150 জন। কিভাবে অঙ্কটা করলাম আবার বলি। 1500 জনের 40 দিনের খাবার আছে, 13 দিন তারা সবাই মিলে খাইলো, তারপর অনুযায়ী চলে গেল। তাহলে আর যে পরিমাণ খাদ্য আছে সেটার কতদিন চলার কথা? 27 দিন চলার কথা না? 27 দিন। আচ্ছা, কিন্তু এখানে বললো অবশিষ্ট খাদ্য 30 দিন চললো। তাহলে আমরা এখানে লিখবো 27 দিন চলে 1500 জনের, একদিন চলে অবশ্যই বেশি জনের চলবে গুণ। তাহলে 30 দিন চলবে কত জনের? আমরা এখানে ক্যালকুলেট করলাম, পেয়ে গেলাম 1350 জনের। তার মানে এই খাদ্যটা 30 দিন যে চলেছে, তাহলে 30 দিন ধরে কতজন সৈন্য খাবারটা খেয়েছে? 1350 জন খেয়েছে। কিন্তু আগে ছিল 1500 জন, তার মানে অন্য জায়গায় চলে গেল কতজন? 1500 বিয়োগ 1350 সমান সমান 150। সবাই ক্লিয়ার? ওকে, চলেন পরবর্তী আমরা 11 নম্বর একটি ম্যাথ দেখি, যে 10টি সংখ্যার যোগফল 462। ঠিক আছে, এদের প্রথম 4টির গড় 52, শেষের 5টির গড় 38 হলে পঞ্চম সংখ্যাটি কত? আমরা গড়টাকে সমষ্টি করে নিব। তাহলে 4টির গড় আছে 52, তাহলে আমরা 4টির সমষ্টি কত করব? 52 গুণিত 4 সমান 4 দুগুণে 8, 4 5 20, 208। আবার 5টির গড় হচ্ছে 38, তাহলে 5টির সমষ্টি কত? 38 গুণিত 5, তাহলে 5 8 40 শূন্য হাতে থাকে 4, 3 5 15 আর 4 হচ্ছে 19। এবারে দেখেন তো এটা হচ্ছে 4টা সংখ্যা, এটা হচ্ছে 5টা সংখ্যা, মোট কয়টা সংখ্যা? 9টা সংখ্যা। 9টা সংখ্যার সমষ্টি কত? 208 যোগ 190। তাহলে কত হয়? 8 শূন্যের 8, 9 2 আর 1 3। তাহলে এখানে 9টি সংখ্যার সমষ্টি হচ্ছে 398। কিন্তু এখানে বলেছে 10টি সংখ্যার যোগফল 462। তাহলে আমরা 462 বিয়োগ 398, 398। তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 12 থেকে 8 বাদলে 4, এখানে 1 আমরা যদি দিয়ে দিই তাহলে হয় 10, 40, তাহলে এখানে হচ্ছে 6। তাহলে আমরা এখানে কত পেলাম? 64। তার মানে পঞ্চম সংখ্যাটি হচ্ছে আমাদের 64। অঙ্কটি কিন্তু খুবই সহজ, জাস্ট 10টি সংখ্যার যোগফল দেওয়া আছে, প্রথম 4টির গড় দাও, তাহলে প্রথম 4টির আমরা এখানে সমষ্টি বের করে নিলাম। প্রথম 4টার সমষ্টি হচ্ছে 208 এবং 5টির গড় 38, তাহলে 5টির সমষ্টি কত? 190। তাহলে আমাদের এখানে মোট 4টা সংখ্যা 5টা সংখ্যা, মোট 9টা সংখ্যা। তাহলে 9টা সংখ্যার সমষ্টি কত? আমরা এখানে পেলাম 398। কত পেলাম? 398। আমাদের এখানে 10টা সংখ্যার সমষ্টি হচ্ছে 462, তাহলে 10টা সংখ্যা থেকে আমরা এখানে 3টা সংখ্যা যদি বিয়োগ করি তাহলে আমরা যে একটা সংখ্যা পাবো এটাই হচ্ছে আমাদের পঞ্চম সংখ্যা, যেটির মান 64। অর্থাৎ আমাদের এখানে 10টি থেকে আমরা এখানে 9টি বিয়োগ করলে অবশিষ্ট যে একটি সংখ্যা সেটি আমরা পেয়ে গেছি। খুবই সহজ অঙ্ক। সো আপনারা এটা বুঝতে যদি না পারেন তার আবার একটু রিপিট দেখে নেবেন, আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। চলেন এবার আমরা পরবর্তী 12 নম্বর একটি অঙ্ক দেখি। কি বলছে? পিতা ও 2 পুত্রের বর্তমান গড় বয়স 22 বছর। তাহলে পিতা এবং 2 পুত্র, তাহলে কয়জন হলো? 3 জন ব্যক্তির গড় বয়স 22 বছর। তাহলে 3 জনের সমষ্টি কত হবে? 3 গুণিত 22 সমান সমান 66 বছর। তাহলে 3 জনের সমষ্টি 66 বছর। এরপরে 3 বছর পর 2 পুত্রের গড় বয়স 13 বছর। তাহলে দেখেন 3 বছর পরে 2 পুত্রের গড় বয়স কত? 13। তাহলে 13 দুগুণে 26 বছর। তাহলে 3 বছর পরে 2 পুত্রের সমষ্টি হচ্ছে 26।
তাহলে 3 বছর পূর্বে অর্থাৎ বর্তমানে, হ্যাঁ, ভবিষ্যৎ থেকে বর্তমানে যদি আমি আসি, তাহলে দুইজনের বয়সে কি 3 3 করে কমবে? কমবে না? তাহলে 26 থেকে কত কমবে? 6 কমবে। ঠিক আছে, একজন পুত্রের কমবে 3 বছর, আরেকজন পুত্রেরও কমবে 3 বছর। তার মানে কত? 6 বছর কমে গেল। অর্থাৎ 3 বছর ভবিষ্যৎ থেকে আমি যদি বর্তমানে আসি, তাহলে দুইজনের সমষ্টি পাবো 20 বছর। কিন্তু এখানে আমাদের দেখা যাচ্ছে যে বর্তমানে পিতা এবং দুই পুত্রের সমষ্টি হচ্ছে 66, এবং আমরা এখানে পেলাম বর্তমানে দুই পুত্রের সমষ্টি 20 বছর। তাহলে 66 বিয়োগ 20 সমান সমান 46। এই 46টাই হচ্ছে পিতার বর্তমান বয়স, অর্থাৎ আমাদের এখানে সঠিক উত্তর ঘ নম্বর। কিভাবে করলাম আরেকবার বলি, দেখেন। পিতা এবং দুই পুত্রের বর্তমান বয়স 66, তাহলে তিনজনের একত্রে কত হয়? সরি, পিতা এবং দুই পুত্রের বর্তমান বয়স, গড় বয়স 22 বছর। তাহলে এদের সমষ্টি কত হবে? 3 গুণিত 22 সমান 66। ওকে, আচ্ছা, 3 বছর পরে দুই পুত্রের গড় বয়স 13 বছর। তাহলে 3 বছর পরে দুই পুত্রের সমষ্টি কত হবে? 13 দুগুণে 26 বছর। সো 3 বছর পরে যদি তাই 26 হয়, তাহলে 3 বছর আগে মানে বর্তমানে একটা পুত্রের 3, আরেকটা 3, 3 3 করে কমবে। তাহলে 26 থেকে আমাদের 6 বছর কমে গেল। তাহলে কত পেলাম? বর্তমানে তাদের সমষ্টি দুই পুত্রের 20 বছর। তাহলে এখানে 3 জনের 66, 2 জনের 20, বিয়োগ করলে আমি যে 46টা পেলাম, এটা হচ্ছে আমার পিতার বর্তমান বয়স, অর্থাৎ পিতার বর্তমান 46 বছর। সবাই ক্লিয়ার? ওকে, নেক্সট 13 নম্বর আমরা একটি অঙ্ক দেখি। পিতা ও পুত্রের বয়সের গড় 40 বছর। তাহলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত? 40 দুগুণে 80 বছর। আচ্ছা, মাতা এবং ওই পুত্রের বয়সের গড় হচ্ছে 35 বছর। তাহলে 35 দুগুণে কত হবে? 70 হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি 80 বছর, মাতা এবং পুত্রের বয়সের গড় 35, মানে টোটাল হচ্ছে 70 বছর। মাতার বয়স 50 বছর হলে পিতার বয়স কত? আচ্ছা দেখেন তো, মাতা এবং সন্তান একত্রে 70, এখান থেকে আমি মায়ের যে 50 বছর সেটা যদি আমি মাইনাস করি, তাহলে আমি কত পাবো? 20 বছর। এই 20টা কার বয়স? এই 20টা হচ্ছে পুত্রের বয়স। এবারে আসা যাক, পিতা এবং পুত্র একত্রে 80 বছর, এখান থেকে আমরা পুত্রের যে 20 বছর সেটা আমরা যে মাইনাস করি, তাহলে আমরা এখানে পাবো 60 বছর। এই 60টাই হচ্ছে পিতার বয়স, অর্থাৎ পিতার বয়স হচ্ছে 60 বছর। অঙ্কটা আবার দেখি। পিতা এবং পুত্রের বয়সের গড় 40 বছর, তাহলে তাদের সমষ্টি কত হবে? 40 দুগুণে 80 বছর। আবার মাতা এবং ওই পুত্রের বয়সের গড় 35, তাহলে 35 দুগুণে কত হবে? মা এবং সন্তানের সমষ্টি 70, এবং মাতা ও সন্তানের যদি 70 হয়, এক্ষেত্রে মায়ের বয়স যদি আমরা 50 বিয়োগ করি, তাহলে এই যে 20 পেলাম, এটা কার বয়স? পুত্রের বয়স। আচ্ছা, আমরা একটু আগে লিখেছিলাম যে পিতা এবং পুত্র মিলে হয় 80, সেখান থেকে আমরা শুধু পুত্রের যে 20 বছর সেটা যদি আমরা মাইনাস করি, তাহলে এটা কার পাবো? পিতার পাবো। পিতা হচ্ছে 60 বছর। সঠিক উত্তর 60 বছর। আমরা অঙ্কগুলো কিন্তু লিখে লিখে করছি না, কারণ আমরা যে নার্সিং এডমিশন দিব, এখানে কিন্তু অঙ্কগুলো আমরা লিখে লিখে করতে পারবো না। হ্যাঁ, আমাদেরকে রাফে করতে হবে একটা ছোট্ট একটা জায়গায়। সেজন্য আমি কথাগুলো মুখে বলছি, এবং যতটুকু না লিখলেই নয়, আমি এখানে ততটুকুই লিখছি আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য। আপনারাও ঠিক এইভাবেই অঙ্কগুলো সমাধান করবেন। চলেন আমরা এবার পরবর্তী 14 নম্বর একটি অঙ্ক দেখে আসি। আমাদের এখানে কি বলছে? রহিম, করিম এবং আসিফ তিনজনে একটি কাজ করতে পারে যথাক্রমে 15, 6 এবং 10 দিনে। তারা একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে? আচ্ছা, এখানে কি বলেছে? একত্রে, তাহলে আমাদের এখানে যোগ করতে হবে। ফাইন, তাহলে আমরা এবার এখানে লিখবো যে একটি কাজ করে এরা 15 দিনে। সো আমি এখানে এইভাবে লিখবো যে একদিনে কতটুকু করবে। দেখেন, তারা 15 দিনে করে একটি কাজ, তাহলে একদিনে করবে হচ্ছে 1/15 অংশ কাজ। এটা কি করবে? রহিম। তাহলে করিম কতটুকু করবে? করিম করবে হচ্ছে 1/10, তাই না? সরি, এখানে 6, তাহলে আমাদের এখানে কত হবে? 1/6 হবে, তাহলে এখানে 1/6 অংশ। আবার এখানে আসিফ কতটুকু করবে? 1/10 অংশ। তার মানে রহিম একদিনে করে 15/1 কাজ, আসিফ করে করিম করে হচ্ছে 6/1, এবং আসিফ করে 10/1। এবারে এদের সবগুলো যদি আমরা এখানে যোগ করি, তাহলে কত পাবো? 1/15 যোগ 1/6 যোগ 1/10। তাহলে আমরা এখানে যদি করি, তাহলে আমাদের এখানে লসাগু করলে কত হবে? 15, 6, 10। আমরা এখানে 2 দিয়ে করবো, তাহলে 2 দিয়ে করলে হবে 15, এখানে হবে 3, এখানে হবে 5। আমরা আবার 3 দিয়ে যদি ভাঙি, তাহলে 3 দিয়ে হবে এখানে 5, 1,
আর এখানে হচ্ছে 5। আবার আমরা 5 দিয়ে যোগ করি, তাহলে 1 1 1, তাহলে 3 5 15, 15 দিয়ে গুণ হচ্ছে 30, তাহলে 30 দিয়ে 15 কে ভাগ করলে কত হবে? 2, 2 1 কে 2 যোগ 30 দিয়ে 6 কে ভাগ করলে 5, 5 1 কে 5 যোগ 30 দিয়ে 10 কে ভাগ করলে 3, 3 1 কে 3 সমান সমান 5 6 7, 7 আর 3 হচ্ছে 10, 10 ভাগ 30 সমান সমান হচ্ছে 1/3। তার মানে এরা প্রত্যেকে একত্রে একদিনে করবে 3 ভাগের 1 ভাগ কাজ। তার মানে টোটাল কাজটা, হ্যাঁ, টোটাল কাজটা একত্রে তারা কত শেষ করতে পারবে? এই যে নিচে 3 আছে, এই 3টাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে দেখেন তারা একত্রে একদিনে করছে 3 ভাগের 1 ভাগ কাজ। তাহলে টোটাল কাজটা করতে তাদের সময় লাগবে, এই যে নিচে 3 আছে, এই 3 দিন। সবাইকে অঙ্কটি ক্লিয়ার? আবার একটু আমরা বোঝার চেষ্টা করি। রহিম দেখেন 15 দিনে করে একটি কাজ, 15 দিনে করে একটা কাজ, তাহলে একদিনে কতটুকু করবে? 15 ভাগের 1 ভাগ কাজ করবে, ঠিক আছে। করিম কত দিনে করে? 6 দিনে করে, তাহলে সে একদিনে করবে 6 ভাগের 1 ভাগ কাজ। আবার এখানে আসিফ কি করতেছে? সে হচ্ছে আপনার 10 দিনে করতে পারে একটি কাজ, তার মানে একদিনে করবে 10 ভাগের 1 ভাগ কাজ। এবারে এদের সবগুলো যদি আমরা এখানে যোগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাব যে তারা একত্রে একদিনে কতটুকু কাজ করে। তারা একত্রে একদিনে করে 3 ভাগের 1 ভাগ কাজ। তার মানে সম্পূর্ণ কাজটা শেষ করতে তাদের সময় লাগবে এই যে নিচে 3 আছে, এই 3 দিন। সো আমাদের এখানে সঠিক উত্তর ঘ নম্বর। চলুন এবার আমরা পরবর্তী 15 নাম্বার একটি অঙ্ক দেখি কি বলছে। 350 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনা হলো। 350 টাকা দরে বলতে 1 কেজি মিষ্টির দাম 350 টাকা, তাহলে 3 কেজি মিষ্টির দাম কত? 350 গুণিত 3 সমান 1050 টাকা। সে কত টাকার মিষ্টি কিনলো? 1050 টাকার মিষ্টি কিনলো। এবারে বলতেছে মিষ্টি কিনে 4 টাকা হারে। 4 টাকা হারে মানে কি? হারে বলতে বোঝায় যে 100 টাকায় ভ্যাট, 100 টাকায় ভ্যাট 4 টাকা। এবারে বলতেছে মোট কত টাকা ভ্যাট দিল। আচ্ছা, আমাদের এখানে বলা আছে যে 100 টাকায় মানে 4 টাকা হারে ভ্যাট দেয়, মানে কি 100 টাকায় ভ্যাট দেয় 4 টাকা, অর্থাৎ 1 টাকায় ভ্যাট কি দিবে? কম দিবে, 4 ভাগ 100। এবারে 1050 টাকায় কতটুকু ভ্যাট দিবে? 1050 টাকায় ভ্যাট দিবে 4 গুণিত 1050 ডিভাইডেড বাই 100। একটা জিরো একটা জিরো আমরা এখানে কেটে দিলাম। আচ্ছা, এবার এখানে আমরা কত দিয়ে কাটতে পারি? 2 দিয়ে আমরা 5 দিয়ে কাটতে পারি। 5 দিয়ে কাটলে এখানে হবে 2 আর এখানে হবে হচ্ছে 21। এবার আমরা 2 1 কে 2, 2 দুগুণে 4, তারপরে 21 দুগুণে 42। তার মানে 1050 টাকায় তাকে মোট ভ্যাট দিতে হচ্ছে 42 টাকা। খ নম্বর সঠিক উত্তর। কি করলাম দেখেন জাস্ট, 350 টাকা দরে 3 কেজি, মানে 1 কেজি মিষ্টির দাম 350, তাহলে 3 কেজির দাম হবে কত আমাদের? 3 দিয়ে যদি আমরা গুণ করি, 3 দিয়ে যদি 350 গুণ করি, তাহলে আমরা পাবো এখানে 1050 টাকা। তাহলে সে কত টাকা মিষ্টি কিনলো? 1050 টাকার। এবারে বলছে 4 টাকা হারে ভ্যাট দিল, মানে 100 টাকায় ভ্যাট 4 টাকা, তাহলে 100 টাকায় ভ্যাট হচ্ছে 4 টাকা, তাহলে 1 টাকায় ভ্যাট হচ্ছে 4 ভাগের 1, 4/100, এবং 1050 টাকায় ভ্যাট হচ্ছে 4 গুণ 1050 ভাগ 100। কাটাকাটি করলাম, আমরা এখানে পেয়ে গেলাম 42 টাকা। অর্থাৎ 1050 টাকায় আমাদেরকে ভ্যাট দিতে হচ্ছে 42 টাকা, অর্থাৎ এখানে 42 সঠিক উত্তর। চলুন এবার আমরা পরবর্তী 16 নম্বর একটি অঙ্ক দেখে আসি। কি বলছে? 5টি গরুর মূল্য 15টি ছাগলের মূল্যের সমান। একটি গরুর মূল্য 6000 টাকা হলে একটি ছাগলের মূল্য কত? আচ্ছা দেখেন, একটি গরুর মূল্য 6000 টাকা, তাহলে 5টা গরুর মূল্য কত? 5 6 30,000 টাকা, 30,000 টাকা। আবার বলছে 5টি গরুর মূল্য 15টি ছাগলের মূল্যের সমান। তার মানে 30,000 টাকা 15টি ছাগলের মূল্য, 15টি ছাগল, ঠিক আছে। তাহলে 15টি ছাগলের মূল্য কত? 30,000 টাকা। এবার বলতে একটি ছাগলের মূল্য কত? ওকে ফাইন, 15টি ছাগলের মূল্য যদি 30,000 টাকা, তাহলে একটি ছাগলের মূল্য কত? আমাদের এখানে ভাগ করতে হবে, তাহলে 15 দিয়ে 30 কে ভাগ করি তাহলে 2, তাহলে আমরা এখানে পেলাম হচ্ছে 2000 টাকা। তাহলে একটি ছাগলের মূল্য কত? 2000 টাকা। ঘ নম্বর সঠিক উত্তর। খুবই সহজ, জাস্ট দেখেন 5টি গরুর মূল্য 15টি ছাগলের মূল্যের সমান। একটি গরুর মূল্য 6000 টাকা, তাহলে 5টি গরুর মূল্য কত? 5 6 30,000 টাকা। আবার 5টি গরুর মূল্য 15টি ছাগলের মূল্যের সমান। তার মানে যে 30,000 টাকা, এটা আসলে কতটি ছাগলের মূল্য? 15টি ছাগলের মূল্য। তাহলে 15টি ছাগলের মূল্য যদি 30,000 টাকা হয়, একটি ছাগলের মূল্য কি অবশ্যই কম হবে? তাই কম মানে ভাগ, তাই 30,000 ভাগ 15, তাই 15 দিয়ে আমরা 30 কে ভাগ করে পাবো 2, তাহলে 2 আর তার পাশে 3টা জিরো মানে 2000, অর্থাৎ একটি ছাগলের মূল্য 2000 টাকা।
চলুন এবারে আমরা পরবর্তী 17 নম্বর একটি অঙ্ক দেখি, যে 6 ফুট দীর্ঘ বাঁশের 4 ফুট দীর্ঘ ছায়া হয়, তাহলে 64 ফুট লম্বা গাছটির উচ্চতা কত ফুট? ঠিক আছে, দেখেন এখানে একটু হয়তো মিস্টেক হয়েছে, যে 6 ফুট দীর্ঘ বাঁশের 4 ফুট দীর্ঘ ছায়া হয়, একই সময়ে একটি গাছের ছায়া 64 ফুট লম্বা। আচ্ছা, প্রশ্ন আমার ঠিকই আছে, এখানে বলেছে গাছের ছায়া হচ্ছে 64 ফুট, তাহলে গাছটির উচ্চতা কত? ওকে ফাইন, তাহলে একটু আমরা এখানে লিখি যে ছায়া 4 ফুট, ছায়া 4 ফুট হলে গাছ কতটুকু হয়? 6 ফুট। ছায়া 4 ফুট হলে গাছ হয় 6 ফুট। ওকে, আচ্ছা, এবার আমাদের ছায়া যদি 1 ফুট হয় তাহলে গাছটাও কি কম হবে? তাহলে এখানে হচ্ছে 6/4 ফুট। এবার আমাদের এখানে হচ্ছে ছায়া 64, তাহলে এখানে ছায়া 64 ফুট, তাহলে আমাদের এখানে গাছ কত হবে? 6 গুণিত 64 ভাগ 4, তাহলে আমাদের এখানে কত হচ্ছে? 4 একে 4, 4 ষোলং 64, 6 ষোলং 96। তাহলে আমাদের এখানে ছায়া যদি হয় 64 ফুট, তাহলে আমাদের এখানে গাছ হচ্ছে 96 ফুট। ক নম্বরটা সঠিক উত্তর। আমি আবার একটু রিপিট করি, দেখেন কি বলতেছে, 6 ফুট একটু দীর্ঘ বাঁশের বা গাছের যেটাই হোক, তাহলে 6 ফুট একটু দীর্ঘ বাঁশের 4 ফুট দীর্ঘ ছায়া হয়, তাহলে ওই একই সময় একটি গাছের, আচ্ছা ওই একই সময়, ঠিক আছে, একটি গাছের 64 ফুট ছায়া লম্বা। ছায়া কত? 64 ফুট। তাহলে উচ্চতা কত? তাহলে আমরা এখানে লিখতে পারি যে ছায়া যদি 4 ফুট হয় তাহলে গাছের উচ্চতা হচ্ছে 6 ফুট, তাহলে ছায়া 1 ফুট হলে গাছের উচ্চতা কত হবে? 6/4। এবং আমাদের ছায়া যদি 64 ফুট হয় তাহলে আমাদের গাছের উচ্চতা কত হবে? 6 গুণিত 64 ডিভাইডেড বাই 4 সমান 96। আমরা এখানে কি করলাম দেখেন, এই যে 6/4 আমরা এখানে ভাগ অবস্থায় আছে, এবারে এই যে 64, এই 64 উপরে গুণ হয়ে যাবে। হ্যাঁ, মানে আমাদের ছায়া 1 ফুট হলে যতটুকু গাছ হবে, ছায়া যদি 64 ফুট হয় মানে অনেক বেশি, তাহলে বেশি মানে আমরা ওখানে গুণ করে দিব, তাই আমরা গুণ করলে এখানে পেয়ে গেলাম 96। ওকে, নেক্সট 18 নম্বর অঙ্ক কি বলছে, একটি ছাত্রাবাসে 30 জন ছাত্রের 32 দিনের খাদ্য আছে, কয়েকজন নতুন ছাত্র আসে, 20 দিনে ওই খাদ্য শেষ হয়ে গেল, নতুন ছাত্রের সংখ্যা কত? আচ্ছা, তাহলে আমাদের কি জানতে চাইছে? ছাত্রের সংখ্যা। তাহলে আমরা এখানে এইভাবে করে লিখতে পারি যে 32 দিন চলে 30 জনের, তাহলে এখানে লিখবো 32 দিন চলে 30 জনের। কত জনের? 30 জনের। ওকে, এবারে 20 দিন চলে, তাহলে এখানে একদিন চলে কত জনের? বেশি জনের চলবে, তাহলে এখানে 32 গুণিত 30 জনের। ওকে, এবারে 20 দিন চলবে অবশ্যই কম জনের, তাহলে আমরা এখানে ভাগ করব, 32 গুণিত 30 ভাগ 20। তাহলে এখানে আমরা কি কাটাকাটি করব? 0 0 কাটা, তাহলে এখানে 2 আর এদিকে আমরা কত পাবো? 16। তারপর এখানে হচ্ছে 16 গুণিত 3, তাহলে কত হয়? 3 16 48। তাহলে এখানে আমাদের কি বলতেছে যে এই 20 দিন খাদ্য চলে কত জনের? 48 জনের। কিন্তু আমার এখানে 30 জন ছিল, তাহলে নতুন করে কতজন জয়েন করেছে? 48 বিয়োগ 30, ঠিক আছে, সমান সমান 18। তাহলে নতুন ছাত্রের সংখ্যা হচ্ছে 18 জন। বিষয়টা কি বুঝছেন? দেখেন 32 দিন চলে 30 জনের, তাহলে একদিন চলে কত জনের? বেশি জনের চলবে, তাই এখানে গুণ দিলাম। এরপর এখানে বলতেছে 20 দিন চললো, তাহলে 20 দিন চলবে কত জনের? 48 জনের। আমরা এখানে জানতে চাইছি নতুন ছাত্রের সংখ্যা, আমার আগে থেকে আছে 30 জন, তাহলে টোটাল খাবার খায় 48 জন, সেখান থেকে আমরা আগের 30 জন যদি বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাবো আমাদের নতুন ছাত্রের সংখ্যা 18 জন। অর্থাৎ আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে ক নম্বর 18। খুবই সহজ। ওকে, চলেন এবার আমরা পরবর্তী 19 নম্বর একটি অঙ্ক দেখে আসি। 19 নম্বর অঙ্ক কি বলতেছে যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত? ওকে, আমাদের এখানে আগে গড় বের করার আগে আমাদের সমষ্টি বের করতে হবে। সো সমষ্টি বের করার সূত্র কি? আমরা জানি যে যে কোনো আমাদের যদি ধারাবাহিক সংখ্যা যদি দেওয়া থাকে, 1 থেকে শুরু করে যে কোনো স্বাভাবিক সংখ্যা যদি দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে n × n + 1 / 2। এটা হচ্ছে সমষ্টি। এটা কি? সমষ্টি। তাহলে 1 থেকে শুরু করে যে কোনো স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে n × n + 1 / 2। এখানে আমাদের n এর মান কত? দেখেন এখানে 1 থেকে 100, মানে এখানে আমাদের পদ সংখ্যা কত? 100। তাহলে আমি এখানে লিখবো 100 × 100 + 1,
ডিভাইডেড বাই 2। তাহলে এখানে কত হলো, 2 দিয়ে 2 একে 2, 50 দুগুণে 100, তাহলে আমরা এখানে কত পেলাম, 50 গুণিত 100 যোগ 1, তাহলে 101। তাহলে আমরা এখানে 50 দিয়ে 101 যদি আমরা এখানে গুণ করি তাহলে কত পাবো আমরা এখানে পাবো হচ্ছে 5050। ঠিক আছে, এটা কি সমষ্টি। আর গড় নির্ণয় করার সূত্র কি, সমষ্টি ডিভাইডেড বাই পদ সংখ্যা। তো আমরা এখানে লিখতে পারি সমষ্টি হচ্ছে 5050, আর এখানে পদ সংখ্যা হচ্ছে 100, পদ সংখ্যা 100। তাহলে এখানে 100 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে একটা 2টা 0 আছে, কেটে দিলাম, তাহলে 2 ঘর আগে এখানে একটা দশমিক হয়ে যাবে, মানে 50.50. ঘটনাটা কি বুঝছেন, যে কোনো সংখ্যাকে দিয়ে যদি আমরা 100কে যদি ভাগ করি, 100-র এখানে 2টা 0 আমরা কেটে দিব, এবং এই সাথে 2 ঘর এদিকে, এইদিকে আমরা 2 ঘর এখানে একটা দশমিক চিহ্ন দিব, তাহলে আমরা এখানে পেয়ে যাব 50.50। তাহলে এখানে আমাদের ঘ নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। যদি সমষ্টি বলতো তাহলে হয়তো 5050, এখানে যেহেতু গড় বলেছে তাই আমরা 100 দিয়ে ভাগ করব, 100 দিয়ে ভাগ করলে আমরা এখানে পেয়ে যাব 50.50। সবাই এটা ক্লিয়ার? ওকে, পরবর্তী 20 নম্বর অঙ্ক কি বলছে দেখেন, একটি বাড়িতে 20 জনের 35 দিনের খাবার আছে, 5 দিন পর সেখানে আরো 10 জন এলো, অবশিষ্ট খাবার কতদিন চলবে? আচ্ছা দেখেন, 20 জনের 35 দিনের খাবার আছে, তাহলে 5 দিন খাওয়া শেষ, তাহলে আর কতদিন, 30 দিন। তাহলে আর কতদিন চলবে, 20 জনের চলবে 30 দিন, এবং এখানে 10 জন এলো, তাহলে ওই খাবার কতদিন চলবে? ওকে ফাইন, তাহলে আমরা এখানে লিখবো যে 20 জনের চলতো, 5 দিন তারা খেয়ে ফেলেছে, তাহলে কতদিন চলতো, 30 দিন, তাই না? 20 জনের কতদিন চলতো, 30 দিন। তাহলে এখানে একজনের চলতো বেশি দিন চলবে, তাহলে এখানে 30 গুণিত 20, ঠিক আছে, এত দিন। ওকে, 10 জন এলো, তাহলে 20 জন ছিল, 10 জন এলো, কতজন হইলো, 30 জন। তাহলে 30 জনের কতদিন চলবে, অবশ্যই কম চলবে, তাহলে আমরা এখানে ভাগ করব, 30 গুণিত 20 ভাগ 30, এই যে গুণ এটা আছে আর এই যে 30 এটা এখানে ভাগ করে দিলাম, তাহলে কতদিন চলবে, 30 কাটা এখানে 20, তাহলে আমাদের এখানে 20 দিন। তার মানে নতুন যে 10 জন এলো, তাহলে টোটাল যে ব্যক্তি হলো 30 দিন, 30 জন, এই 30 জনের বাকি খাদ্য কতদিন চলবে, 20 দিন চলবে। সঠিক উত্তর হচ্ছে 20। অঙ্কটি আবার একটু বুঝেন, দেখেন একটি বাড়িতে 20 জনের 35 দিনের খাবার আছে, 5 দিন খেয়ে ফেললো, তারপরে ব্যক্তি এসেছে, তাহলে ওই 5 বাদ, তাহলে আমরা এখানে লিখবো 20 জনের চলতো 30 দিন, যে খাবারটুকু আছে তাতে 20 জনের চলতো 30 দিন, কিন্তু তাহলে একজনের কতদিন চলতো, বেশি দিন চলতো, গুণ, আবার এখানে 10 জন এলো, তাহলে 20 আর 10-এ 30 জন হইলো, তাহলে 30 দিনের ওই খাদ্যটি কতদিন চলবে, 20 দিন চলবে, তাহলে এখানে লেখা আছে অবশিষ্ট খাদ্য কতদিন চলবে, 20 দিন চলবে। ক্লিয়ার অঙ্কটি? ওকে, চলেন এবার আমরা পরবর্তী 21 নম্বর একটি অঙ্ক দেখি কি বলছে। 8টি কলমের দাম 24টি পেন্সিলের দামের সমান, 24টি পেন্সিলের দামের সমান, 11টি কলমের পরিবর্তে কতটি পেন্সিল পাওয়া যাবে? খুবই সহজ অঙ্ক। দেখেন যে এখানে আমরা লিখবো 8টি কলম সমান সমান 24টি পেন্সিল, ঠিক আছে, 24টি পেন্সিল। ওকে, তাহলে এবার বলছে 11টি কলম, তাহলে এখানে লিখবো একটি কলম সমান সমান কি, একটি কলম মানে কম, তাহলে এখানে কত হবে, ভাগ 24 ভাগ 8টি পেন্সিল। ওকে, এবার বলছে 11টি কলম, তাহলে এখানে 11টি কলম সমান সমান 24 গুণিত 11 ডিভাইডেড বাই 8টি পেন্সিল। তো এখানে 8 একে 8, 3 8 24, 3 11 33, তাহলে আমরা এখানে কত পেলাম, 33। তার মানে 11টি কলমের পরিবর্তে আমরা কতটি পেন্সিল পাবো, 33টি পেন্সিল, অর্থাৎ আমরা এখানে সঠিক উত্তর খ নম্বর। বিষয়টি আবার আমি একটু ক্লিয়ার করে দিই, দেখেন যে 8টি কলমের দাম 24টি পেন্সিলের দামের সমান, তাহলে 8টি কলম সমান সমান 24টি পেন্সিল, অতএব একটি কলম সমান সমান 24 ডিভাইডেড বাই 8, অতএব 11টি কলম সমান সমান, আমরা এখানে ক্যালকুলেট করলাম পেয়ে গেলাম 33, অর্থাৎ 11টি কলমের পরিবর্তে 33টি পেন্সিল পাওয়া যায়। চলুন এবার আমরা পরবর্তী 22 নম্বর একটি অঙ্ক দেখি যে এত 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 সংখ্যাগুলোর গড় কত। তাহলে আমরা এখানে একটু যোগ করব, যে 7 আর 12 যোগ করলে কত হয়, 19, 19-এর সঙ্গে আমরা 17 যদি যোগ করি তাহলে আমরা এখানে কত পাবো, 36।
19-এর সঙ্গে 17 যোগ করলে আমরা পাবো 36। এবার এই 36-এর সঙ্গে 3 যোগ করবো, তাহলে আমরা কত পাবো? 39। এই 39-এর সঙ্গে 11 যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাবো? 50। 50 সঙ্গে 6 যদি আমরা যোগ করি কত পাবো? 56। 56-এর সঙ্গে যদি আমরা 13 যদি যোগ করি তাহলে আমরা কত পাবো? 69। 69-এর সঙ্গে যদি আমরা 3 যদি যোগ করি তাহলে আমরা কত পাবো? 72। তাহলে এখানে মোট পদ কতগুলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। ঠিক আছে, তাহলে আমাদের এখানে মোট পেলাম 72, পদ হচ্ছে 8টা, তাহলে কাটাকাটি করলে হবে 9, অর্থাৎ আমাদের এখানে গড় হচ্ছে 9। বিষয়টা কি বুঝছেন? দেখেন জাস্ট এইগুলো সবগুলো এক কথায় আপনি যোগ করবেন যেভাবে আপনি যোগ করতে পারেন। ঠিক আছে, দেখেন 3 3 6, 6 6 12, 12 আর 1 13, 13 আর 3 কত হয়? 16, 16 আর সাথে কত হয়? 16 আর সাথে হচ্ছে 23, 23 24 25, 25 আর সাথে কত হয়? 25 এর সাথে হয় হচ্ছে 32, 32 এর 2 হাতে থাকে 3, 3 1 4, 4 5 6 7, এই তো 7, তাহলে টোটাল যোগ করে কত হয়? 72। মোট পদ হচ্ছে 1 2 3 4 5 6 7, 8টা পদ, তাহলে আমরা এখানে 8 দিয়ে ভাগ করব, কাটাকাটি করলে পাবো আমরা 9, অর্থাৎ আমাদের এখানে গড় হচ্ছে 9। সিম্পল। আচ্ছা, মানে আমি জাস্ট এইখানে আমি এখানে যেভাবে যোগগুলো করলাম, হ্যাঁ, এইভাবে আপনার যোগ না করে এমনি নর্মাল যেভাবে যোগ করতে হয় আপনার সেভাবে যোগ করলেও হয়ে যাবে। জাস্ট যোগ করে পদ সংখ্যা দিয়ে আপনি ভাগ করলে ক্লিয়ার। আচ্ছা, চলেন এবারে পরবর্তী 23 নম্বর অঙ্ক কি বলছে। ক ও খ একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে। ক একা কাজটি 20 দিনে করতে পারে, তাহলে খ একা কত দিনে কাজটি করতে পারবে? অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট, একটু দেখেন। ক এবং খ একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে, তাহলে একদিনে তারা কতটুকু কাজ করবে? 12 ভাগের 1 ভাগ তারা কাজ করবে। বিষয়টি ক্লিয়ার? একদিনে তারা এখানে একদিনে কতটুকু কাজ করবে দেখেন। ক ও খ একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে, একটি কাজ 12 দিনে করতে পারে, তাহলে একদিনে করতে পারবে 12 ভাগের 1 ভাগ কাজ। এবার বলতেছে ক একা কাজটি 20 দিনে করতে পারে, তাহলে একদিনে সে কতটুকু করবে? 1/20 অংশ কাজ করবে, তাই না? এবারে দেখেন তারা দুইজনে একত্রে করে 1/12 অংশ, সেখান থেকে ক একা করে 1/20 অংশ, তাহলে আমরা দুইজন থেকে একজন যদি আমরা বাদ দিই তাহলে কি আমরা খ এর কাজ পাবো না? দেখেন দুইজন একত্রে একদিনে করে 12 ভাগের 1 ভাগ কাজ, ক একা একদিনে করে 20 ভাগের 1 ভাগ কাজ, তাহলে দুইজনের সমষ্টি বিয়োগ একজন সমান সমান আমরা তাহলে খ পেয়ে যাবো। তাহলে 12 আর 20 এর লসাগু যদি আমরা একটু করে ফেলি কত পাবো? 2 দিয়ে এখানে হবে 6, এখানে হবে 10, আবার 2 দিয়ে এখানে হবে 3, এখানে হবে 5, তাহলে 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে কত হয়? 60। কত হয়? 60। আচ্ছা, 60 দিয়ে 12 কে যদি আমরা ভাগ করি কত পাবো? 5, 5 একে 5 মাইনাস 60 দিয়ে 20 কে ভাগ করলে পাবো 3, 3 একে 3 সমান সমান আমরা এখানে পাবো হচ্ছে 2/60। কাটাকাটি করলে আমরা এখানে পাবো 1/15। তার মানে খ একদিনে করে 15 ভাগের 1 ভাগ কাজ, তার মানে সে কাজটা সে কত দিনে শেষ করবে? 15 দিনে, অর্থাৎ আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে, সরি, এখানে আমাদের 2 দিয়ে ভাগ করতে হয় 30, তাই না? 30, তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে 30 দিন। একটু মিস্টেক হয়েছিল, 2/60 মানে আমরা সবাই জানি 2 দিয়ে 60 কে ভাগ করলে কত? 1/30, সো আমাদের এখানে হবে 1/30। কত হবে আমাদের এখানে? 1/30। ক্লিয়ার সবাই? ওকে, তাহলে একটু আবার আমরা রিভিউ করি যে ক ও খ একত্রে একটি কাজ করে 12 দিনে, 12 দিনে একটি কাজ করে, তাহলে একদিনে কতটুকু করবে? 12 ভাগের 1 ভাগ কাজ করবে। আচ্ছা, ক একা কাজটি 20 দিনে করে, তাহলে একদিনে কতটুকু করবে? 20 ভাগের 1 ভাগ কাজ করবে, তাহলে তার দুইজনে করে একত্রে এতটুকু কাজ এবং ক একা করে এতটুকু কাজ, তাহলে দুইজন থেকে আমরা একজন যদি বিয়োগ করি তাহলে আমরা এখানে খ এর কাজ পেয়ে যাব, তাহলে খ একদিনে করে 1/30 অংশ কাজ, তার মানে তার কাজ করতে টোটাল সময় লাগবে 30 দিন, অর্থাৎ 30 দিন আমাদের সঠিক উত্তর। ওকে, চলেন এবারে আমরা আমাদের 24 নম্বর অঙ্কে চলে যাই। কি বলছে? একটি কাজ মনির 6 দিনে এবং জহির 12 দিনে করতে পারে, তারা কাজটি একত্রে শুরু করে এবং কয়েকদিন পর কাজটি অসমাপ্ত রেখে মনির চলে যায়, বাকি কাজ জহির 3 দিনে শেষ করে, মোট কত দিনে কাজটি সম্পন্ন হলো? একটু আমরা খেয়াল করি এখানে কি বলছে যে জহির বাকি কাজ 3 দিনে শেষ করে। আচ্ছা, এখানে কিন্তু লেখা আছে যে জহির 12 দিনে করতে পারে একটি কাজ, তাহলে আমরা এখানে এইভাবে লিখি যে 12 দিনে করে 12 দিনে করে একটি কাজ, তাহলে একদিনে কতটুকু কাজ করবে? অবশ্যই 1/12 অংশ কাজ করবে, মানে 12 ভাগের 1 ভাগ। এবারে সে 3 দিনে কতটুকু কাজ করবে?
3 গুণিত 1/12, তাহলে আমরা 3 দিয়ে 12 কে যদি কাটাকাটি করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 1/4 অংশ কাজ। ঠিক আছে, এত অংশ কাজ। তার মানে এই যে জহির একা যে 3 দিনে যে কাজটা শেষ করেছিল পরে, তাহলে 3 দিনে সে কতটুকু কাজ করেছিল? 1/4 অংশ। আমরা জানি মোট কাজ হচ্ছে আমাদের 1 অংশ, তাহলে মোট কাজ থেকে তার একার কাজ যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা এখানে পেয়ে যাবো হচ্ছে লসাগু করলে 4, 4কে 1 দিয়ে ভাগ করলে হচ্ছে 4, 4 1 4 বিয়োগ এখানে হচ্ছে আমাদের 1 সমান সমান 3/4। তাহলে তারা প্রথম দিকে যে তারা একত্রে যে কাজটা শুরু করেছিল, তাহলে তারা একত্রে কতটুকু কাজ করেছিল? 3/4 অংশ কাজ করেছিল। এবারে যদি আমরা এখানে একটু খেয়াল করি যে একটি কাজ মনির 6 দিনে করতে পারে, তাহলে সে একদিনে কতটুকু কাজ করবে? 1/6 অংশ কাজ করবে। এবং জহির 12 দিনে করতে পারে, তাহলে একদিনে সে কতটুকু কাজ করবে? 1/12 অংশ কাজ করবে। ঠিক আছে, 1/12 অংশ। এবং তারা যেহেতু একত্রে কাজ করেছিল তাই এটা আমরা এবার যোগ করব। যোগ করলে আমরা এখানে কত পাবো? 12 আর 6 এর আমরা একটু লসাগু করে দেখি কত হয়। 12 আর 6, তাহলে এদিকে 2 দিয়ে হলে 6, এদিকে 3, 3 দিয়ে হলে এইদিকে 2, এইদিকে 1, তাহলে 3 2 6, 6 2 12, তাহলে লসাগু হচ্ছে 12। 12 দিয়ে 6 কে ভাগ করা হয় 2, 2 1 কে 2 যোগ 1 সমান সমান 3/12 সমান সমান 1/4। তাহলে এখানে আমাদের কত হচ্ছে? তারা একত্রে কাজটা করেছিল হচ্ছে 1/4 অংশ। তারা দুইজন একদিনে একত্রে করতে পারে কত অংশ কাজ? 4/1 কাজ তারা একত্রে করতে পারে। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এবারে আমরা এখানে এইভাবে লিখবো যে 1/4 অংশ কাজ তারা একত্রে এত অংশ কাজ করে একদিনে। একদিনে তাহলে এক অংশ কাজ, এক অংশ কাজ অর্থাৎ সম্পূর্ণ কাজ করতে তাদের সময় কতটুকু লাগবে? আমাদের ক্ষেত্রে তাদের সময় লাগবে হচ্ছে এই 1/4, 3 লাইনের অঙ্ক, তাই 4টা সময় উপরে চলে যাবে সমান সমান 4 দিনে। তার মানে তারা সম্পূর্ণ কাজটা করতে সময় নেয় 4 দিন তারা একত্রে। তাহলে 3/4 অংশ, 3/4 অংশ কাজ করতে তাদের কতদিন সময় লাগবে? আমরা এখানে কি করব? গুণ করব। এই যে 4, 4 গুণিত 3/4, তাহলে কাটাকাটি হয়ে যাবে সমান সমান 3 দিন। তার মানে তারা একত্রে যে কাজটা করেছিল 3/4 অংশ, এটা করতে তাদের সময় লেগেছিল কতদিন? এটা করতে তাদের সময় লেগেছিল হচ্ছে 3 দিন। এবং জহির একা 3 দিন কাজ করে, তাহলে মোট কত দিনে কাজটি সম্পন্ন হয়? তাদের মোট কাজটি সম্পন্ন হয় হচ্ছে 6 দিনে। কিভাবে করলাম বুঝতে পারলেন? একটু খেয়াল করেন। এই জায়গাটাতে আমরা একটু আলাদা করে দিই এটা। ওকে, দেখেন একটি কাজ জহির 3 দিনে শেষ করেছিল পরবর্তীতে, তাহলে জহির 12 দিনে করে একটি কাজ, তাহলে সে 3 দিনে কতটুকু কাজ করেছে? 4/1 কাজ। এবং আমরা যদি ধরি মোট কাজ 1 অংশ, তাহলে মোট কাজ থেকে আমাদের জহিরের আলাদা যদি আমরা করি তাহলে আমরা এখানে পেয়ে যাবো 3/4। এই 3/4 অংশ কাজ করেছিল তারা দুইজনে একত্রে। এবারে আমরা একটু সমষ্টি নির্ণয় করি যে তারা একদিনে কতটুকু কাজ করতে পারে। তারা দুইজন একত্রে একদিনে করতে পারে 4/1 কাজ, তাহলে 4/1 কাজ বা 1/4 অংশ কাজ করে তারা একদিনে, অর্থাৎ 1 অংশ কাজ করে তারা 1/1/4 সমান সমান 4 দিনে। অতএব 3/4 অংশ কাজ তারা করে 4 গুণিত 3/4 সমান সমান 3 দিনে। তাহলে তারা দুইজনে একত্রে করেছিল 3 দিন, জহির একা করেছিল 3 দিন, তাহলে মোট তাদের কাজটি করতে সময় লাগলো 6 দিন। ওকে, তাহলে চলুন এবারে আমরা পরবর্তী আরেকটি ম্যাথ দেখে আসি। আমাদের এখানে পরবর্তী ম্যাথে কি বলতেছে? 6টি সংখ্যার গড় হচ্ছে 6, তাহলে 6টি সংখ্যার সমষ্টি কত হবে? 6 6 36। এবারে বলছে প্রত্যেকটি সংখ্যা থেকে 3 বিয়োগ করা হোক। আমাদের এখানে আছে 6টি সংখ্যা, প্রত্যেকটি থেকে যদি 3 বিয়োগ করা হয় তাহলে কত বাদ যাবে জানেন? 3 6 18 মাইনাস হবে। তাহলে আমাদের কত থাকছে? 36 থেকে 18 যদি আমরা মাইনাস করি তাহলে এখন আমাদের থাকছে 18। এখন আমাদের কত থাকছে? 18। এ বলছে নতুন সংখ্যাগুলোর গড় কত? আমাদের নতুন সংখ্যা হচ্ছে 18, এবং এটা যদি আমি গড় নির্ণয় করতে যাই তাহলে 6 দিয়ে আমার ভাগ করতে হবে, কারণ 6টি সংখ্যা। তাহলে এখানে 18/6 সমান সমান 3, অর্থাৎ আমার এখানে গড় হচ্ছে ঘ নম্বর 3।
কিভাবে করলাম দেখাই আবার। 6টি সংখ্যার গড় 6, তাহলে 6টি সংখ্যার সমষ্টি কত? 6টি সংখ্যার সমষ্টি হচ্ছে 36। আচ্ছা, প্রত্যেকটি থেকে 3 যদি আমরা বিয়োগ করি, তাহলে 6টা থেকে সংখ্যা থেকে যদি 3 3 করে যদি বিয়োগ করি, তাহলে মোট কত বাজাবে? 3 6 18 আমাদের মাইনাস হবে। তাহলে কত থাকছে? নতুন সংখ্যা 18। এবার এই নতুন সংখ্যার গড় বলেছে, তাহলে নতুন সংখ্যা 18, কিন্তু পদ সংখ্যা সেই 6টাই, তাহলে 18 ভাগ 6 সমান সমান 3। তাহলে আমাদের এখানে গড় হচ্ছে 3। ওকে, অঙ্কটি খুবই সহজ ছিল। চলেন আমরা আমাদের আজকের সর্বশেষ অঙ্কটি করি। যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, ঠিক আছে, তাহলে 3 জন লোক নিলে তাহলে অতিরিক্ত 3 জন, তাহলে আগে আমার ছিল 9 জন, এখন আমি আরো নেব 3 জন, মোট কতজন হবে? 12 জন। তাহলে এখানে আমরা লিখতে পারি 9 জন করে, একটি কাজ 9 জন করে 12 দিনে। একজন কত দিনে করবে? অবশ্যই বেশি দিন, তাহলে 12 গুণিত 9 দিনে। এরপরে অতিরিক্ত 3 জন, 9 আর 3 কতজন হয়? 12 জন করে। 12 জনে করতে কম সময় লাগবে, তাহলে এখানে হবে 12 গুণিত 9 ডিভাইডেড বাই 12 সমান সমান 12 12 কাটাকাটি, তাহলে এখানে হবে 9 দিনে। তাহলে অতিরিক্ত যদি 3 জন যদি নেওয়া হয়, তাহলে কত দিনে শেষ হবে? 9 দিনে শেষ হবে। অর্থাৎ আমার এখানে সঠিক উত্তর হচ্ছে খ নম্বর। তাহলে কি বললাম? 9 জন লোক একটি কাজ করে 12 দিনে, একজন লোক করে 12 গুণিত 9 বেশি দিন, অতএব 3 জন লোক অতিরিক্ত নিলে মোট ব্যক্তি হয় 12 জন। তাহলে 12 জনের কাজটা কত দিনে শেষ করবে? 12 জন, অর্থাৎ বেশি ব্যক্তি, তাহলে কম সময় লাগবে। কাটাকাটি করলাম, 9 দিন আমাদের এখানে সঠিক উত্তর। অর্থাৎ আমরা এখানে উত্তর পেলাম 9। বা আমরা এইভাবে কাজটা করতে পারি, সেটা হচ্ছে যে 9 জন লোকের যদি 12 দিন লাগে, তাহলে 12 জন লোকের 9 দিন লাগবে, রিভার্স হবে, ঠিক আছে? 9 জনের যদি 12 দিন লাগে, তাহলে 12 জনের 9 দিন লাগবে। আমরা এইভাবে করেও জাস্ট মুখে মুখে উত্তর করে ফেলতে পারি, ক্যালকুলেশন না করে। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের গড় ও ঐকিক নিয়ম টপিকের নার্সিং ক্র্যাকার গণিত বইয়ের অনুশীলনের সকল অঙ্ক সমাধান। সো এখানে কোনো ম্যাথ আপনার যদি বুঝতে যদি প্রবলেম হয়, তাহলে আপনি একটু ভিডিওটা আবার ব্যাকে নিয়ে আবার আপনি সম্পূর্ণ ক্লাসটি করলে আশা করি আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে নার্সিং ক্র্যাকার গণিত বইয়ের পরবর্তী অন্য কোনো টপিকের নতুন কোনো ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।